বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজ স্কুল শাখায় সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, ন্যাশনাল কলেজ অনলাইন ক্লাস ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আমি উপস্থিত হয়েছি তোমাদের মাঝে এস শাহাদাত, ন্যাশনাল কলেজ স্কুল শাখা, বর্তমান ঠিকানা মধ্যবাড্ডা ইউলুপ সংলগ্ন ইসলামী ব্যাংক ভবন। আমি উপস্থিত হয়েছি তোমাদের পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায়, আমার শিক্ষায় ইন্টারনেট। আমরা প্রথমে যদি এখানে দুটি ছবি দেখে চিন্তা করে বলো যে দুটা, একটা ছবি হচ্ছে স্থির আর একটা ছবি হচ্ছে চলমান। যে প্রথম যে ছবিটা দেওয়া আছে স্থির, একবারে ফিক্সডেবল, কোনো পরের ছবিটা হচ্ছে চলমান, এটাকে অ্যানিমেটেড ছবি বলা হয়, আবার অ্যানিমেশন ছবিও বলা হয়। তোমাদের প্রথমেই আছে ডিজিটাল কন্টেন্ট। ডিজিটাল কন্টেন্ট হচ্ছে, যদি ডিজিটাল কন্টেন্ট তৈরি করার জন্য মূলত চারটা জিনিসের প্রয়োজন হয়: টেক্সট, ছবি, শব্দ অথবা অডিও, ভিডিও এবং অ্যানিমেশন। ডিজিটালের মাধ্যমে প্রকাশিত যে কোনো শব্দ বা ছবিকে কি বলা হয়? কেউ কি বলতে পারবা? ডিজিটালের মাধ্যমে প্রকাশিত যে কোনো শব্দ বা ছবিকে কি বলা হয়? বলা হয় ডিজিটাল কন্টেন্ট। তাহলে ডিজিটাল কন্টেন্ট কাকে বলে? দেখো, ডিজিটাল কন্টেন্ট যখন আমরা করব, যদি আমরা ডিজিটাল কন্টেন্টটা কিভাবে করব, বিভিন্ন প্রেজেন্টেশনের মাধ্যমে করা হয়। প্রেজেন্টেশন বলতে মাইক্রোসফট অফিস, পাওয়ার পয়েন্ট, এর মাধ্যমে ডিজিটাল কন্টেন্টটা তৈরি করা হয়। যদি আমরা ডিজিটাল কন্টেন্টটা শিখব, যদি আমরা নাই জানি কোথায় ডিজিটাল কন্টেন্ট করা হয়, তাহলে আমরা কিভাবে শিখব? আমরা জানি যে ডিজিটাল কন্টেন্ট করার জন্য আমাদের মাইক্রোসফট অফিস, পাওয়ার পয়েন্ট একটা অপশন আছে। মাইক্রোসফট টোটাল একটা সফটওয়্যার প্যাকেজ, এর মধ্যে অনেকগুলো ধারাবাহিক আছে, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এমএস পাওয়ার পয়েন্ট সংক্ষিপ্তভাবে বলা হয়। এই এমএস পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমরা ডিজিটাল কন্টেন্টগুলো সুন্দরভাবে করতে পারবো এবং এটাকে আমরা প্রেজেন্টেশন আকারে সাজাতে পারবো। এখন ডিজিটাল কন্টেন্ট তৈরি করার জন্য আমাদের প্রথমে কিবোর্ড সম্পর্কে ধারণা থাকতে হবে। কিবোর্ড কোনটা, কোন ধরনের, কী হিসাবে কাজ করে। দেখো, এখানে প্রথম কিবোর্ডের, তোমাদের সামনে যদি কিবোর্ড থাকে তাহলে দেখতে পারো যে প্রথম একটা কিবোর্ডের প্রথম যে কিটা আছে সেটা হচ্ছে ইএসসি। এটাকে সংক্ষেপে ইএসসি বলে, কিন্তু এটার নাম হচ্ছে স্কেপ। কোনো বাঞ্ছিত কিছু চলে আসলে স্কেপ বাটন ক্লিক করলে এটা চলে যাবে। তারপর হচ্ছে F1 থেকে F12 পর্যন্ত, এগুলোকে বলা হচ্ছে ফাংশনাল কি। F1 থেকে F12 এগুলো সবগুলো হচ্ছে ফাংশনাল কি। বিভিন্ন কার্যক্রম করার জন্য ফাংশনাল কিগুলো ব্যবহার করা হয়। আমরা কোনো ক্ষেত্রে যখন বাংলা থেকে ইংরেজি করি, যেমন অভ্র সফটওয়্যার যখন আমরা ব্যবহার করি, তখন F12 যদি আমরা কিটা ব্যবহার করি, তাহলে বাংলা থাকলে ইংরেজি হবে, ইংরেজি থাকলে বাংলা হবে। তাহলে ধারাবাহিকভাবে আমাদের এই কিবোর্ডের সবগুলো কি সম্পর্কে আমাদের জানতে হবে, কোন কিবোর্ডের কি কাজ। এখানে কিবোর্ডের আরও তিনটা অংশ আছে। একটা হচ্ছে অ্যালফাবেট, এ থেকে জেড পর্যন্ত সকল কিগুলোকে বলা হয় অ্যালফাবেট, অথবা বলা হয় বর্ণমালা কি। আবার পাশেই আছে নিউমেরিক। তোমাদের অনেক সময় পরীক্ষার সময় থাকে, যেটা আমরা নাম্বার লক, একটা এখানে নাম্বার লক, কিন্তু এই অংশটাকে, টোটাল এই অংশটুকুকে বলা হয় নিউমেরিক কি।
এটাকে বলা হয় নিউমেরিক কি, অথবা অনেকেই বলে নাম্বার কি। পরীক্ষার সময় যদি আসে তাহলে আমাদের উত্তরটা দিতে হবে নিউমেরিক কি। এখানে আছে এ থেকে জেড পর্যন্ত, এগুলোকে বলা হয় অ্যালফাবেট কি, বাংলায় বলা হয় বর্ণমালা কি। এখানে পরে আছে ট্যাব। ট্যাবের যে কাজটা, ট্যাব হচ্ছে আমরা যখন কোনো একটা বর্ণ লিখি, এক বর্ণ থেকে যখন অন্য বর্ণের যে স্পেসটা থাকে, যখন আমরা ট্যাব বাটনটা ইউজ করি তখন আমাদের 0.5 স্পেস পরিমাণ, মানে 5টা বর্ণ সমপরিমাণ জায়গা রেখে তারপর আমাদেরকে সামনের দিকে লেখার পারমিশন দেওয়া হয়। এটা হচ্ছে ট্যাবের কাজ। তারপর হচ্ছে ক্যাপসলক। ক্যাপসলক 1 লিখে, ক্যাপসলক যদি অন রেখে যদি আমরা কাজ করি তাহলে আমাদের কি হবে, সবগুলো বড় হাতের হবে। এক্ষেত্রে যদি আমরা ক্যাপসলক অন করে বাংলা লিখি তাহলে আমাদের বিভিন্ন রকমের সংযুক্ত বর্ণ চলে আসতে পারে। খেয়াল রাখতে হবে যখনই আমরা বাংলা টাইপ করব ক্যাপসলক অফ করে কাজ করব। তারপরে অপশনটা হচ্ছে শিফট। এই যে দেখো এটা আছে একটা শিফট কি। শিফট কির কাজ কি, আমরা শিফট এর মাধ্যমে বিভিন্ন কমান্ডে কাজ করে থাকি। যেমন শিফট দিয়ে যদি যে কোনো বর্ণতে বা ক্যারেক্টারে ক্লিক করে থাকি তাহলে আমাদের ওই লেখাটা বড় হাতের আসবে। যদি আমি শিফট দিয়ে এ দেই তাহলে এটা বড় হাতের আসবে। তারপর হচ্ছে পরের যে কিটা আছে সেটা হচ্ছে কন্ট্রোল। কন্ট্রোল মাধ্যমে বিভিন্ন ধরনের কমান্ড দেওয়ার জন্য কন্ট্রোল কিটা ব্যবহার করা হয়। যেমন কন্ট্রোল এস, আমরা সেভ করার জন্য কন্ট্রোল এস ব্যবহার করে থাকি। কন্ট্রোল এ যদি দেই তাহলে হচ্ছে অল সিলেক্ট। এই কারণেই কন্ট্রোলটা ব্যবহার করা হয়, বিভিন্ন কমান্ড নির্দেশ দেওয়ার জন্য কন্ট্রোলটা ব্যবহার করা হয়। পাশেই যে বাটনটা আছে সেটা হচ্ছে এটা হচ্ছে উইন্ডোজ কি। এর মাধ্যমে আমরা উইন্ডোজের ভিতরের অংশ কাজ করার জন্য আমরা এই কিটা ব্যবহার করে থাকি। পাশে একটা আছে সেটা হচ্ছে অল্টার কি হচ্ছে সহকারী। আমি যদি এখন কন্ট্রোল অল্টার ডিলিট দিই তাহলে আমাদের কম্পিউটারও অফ অপশনে চলে যেতে পারে। এটার মাধ্যমে বিভিন্ন ধরনের কমান্ড দেওয়া হয়, সহকারী। তারপর হচ্ছে স্পেস বাটন। আমরা একটা লেখা থেকে, একটা বর্ণ থেকে আরেকটা বর্ণ লেখার জন্য যে মাঝখানে যে ফাঁকা স্থানটা ব্যবহার করা হয় তার জন্য স্পেস বাটনে আমরা ক্লিক করে থাকি। এই যে এখানে কন্ট্রোল, তারপর হচ্ছে অল্টা, উইন্ডোজ কি, স্পেসের দুই পাশেই থাকে, ডান পাশেও থাকে বাম পাশেও থাকে। কারণ হচ্ছে যাতে আমরা দুই হাতে আমরা কাজ করতে পারি। এ কারণেই এখানে দুই স্পেসের দুই পাশে থাকে কন্ট্রোল অল্টা উইন্ডোজ কি। আবার এখানে দেখো অ্যারো চিহ্ন আছে, এখানে বলা হয় অ্যারো কি। আবার আমরা অনেকে বলি নির্দেশক কি। অ্যারো কি কেন ব্যবহার করা হয়, দেখো আমরা সিম্বল দেখেই বলতে পারি এটা কেন ব্যবহার করা হয়। অ্যারো কিটা হচ্ছে যখন উপরের দিকে থাকে কোনো লেখা, উপর থেকে আমরা মাউসের কার্সারটা উপরের দিকে নেওয়ার জন্য উপরের অ্যারো কিটা ব্যবহার করা হয়। যখন ডান পাশে নিব তখন ডান পাশে অ্যারো চিহ্নটা ব্যবহার করা হয়। আবার বাম পাশে যদি নেই তাহলে বাম পাশের অ্যারো চিহ্নটা ব্যবহার করা হয়। এখন এই অ্যারো চিহ্নের মাধ্যমে আমরা আপ, ডাউন, লেফট, রাইট কাজ করে থাকি। যদি বাংলায় বলি উপরে, নিচে, ডানে, বামে আমরা কাজ করে থাকি। এখানে দেখো কিছু কি আছে, এই অংশটুকুকে বলা হয় স্পেশাল কি। এর পাশেই আরেকটা কি আছে সেটা হচ্ছে ব্যাক স্পেস। আরেকটা ব্যাক স্পেসের কাজ কি, আমরা মাউসের কার্সারটা যেখানে রাখবো ওখান থেকে যদি ব্যাক স্পেসটাতে ক্লিক করি তাহলে আমাদের পিছন থেকে আস্তে আস্তে বর্ণগুলো বাদ হয়ে যাবে। আর যদি ডিলিট অপশনে ক্লিক করি তাহলে হচ্ছে সামনে থেকে। ডিলিট অপশনের কাজটা হচ্ছে যখন আমরা ডিলিট বাটনটা ক্লিক করব, ডিলিট কিটা ক্লিক করব, তখন আমাদের সামনের দিকে যত কিছু থাকবে সব কিছু মুছে যাবে। আর ব্যাক স্পেসের কাজটা হচ্ছে যে তোমাদের পিছন থেকে যদি মাউসের কার্সারটা যেখানে রাখা হয় ওখান থেকে কি যাবে, লেফট সাইডে যাবে। এটা হচ্ছে ব্যাক স্পেসের কাজ। অনেক সময় থাকে ব্যাক স্পেস এবং ডিলেটের মধ্যে পার্থক্য কী। তারপর দেখো এন্টার কির কাজটা হচ্ছে বিভিন্ন ধরনের কমান্ড দেওয়ার জন্য এন্টারটা ব্যবহার করা হয়। এক লাইন থেকে অন্য লাইনে যাওয়ার জন্য এন্টারটা ব্যবহার করা হয়। বিভিন্ন কার্যক্রম করার জন্য এন্টারটা ব্যবহার করা হয়। আবার এই অ্যালফাবেটের উপরে দেখো 0 থেকে 9 পর্যন্ত আছে। এখানে আছে 1 থেকে শুরু, একবার লাস্ট হচ্ছে 0। এখানে কোনো কিবোর্ডে এই নাম্বার কিটা থাকে না, নিউমেরিক কিটা থাকে না, হয়তোবা কোনো কিবোর্ডে থাকে।
এই কারণে আমাদের এখানে সুবিধার্থে, যদি আমাদের কাজ করার সুবিধার্থে আমরা 2 হাতেই কাজ করি, যদি আমরা এক্সেলে কাজ করি বা কোনো ডাটা এন্ট্রির কাজ করি, তাহলে এই ডান পাশের কিবোর্ডটার কাজ করার জন্য আমাদের জন্য সবচেয়ে বেটার। আর এখানে হচ্ছে অনেক সময় নাম্বার কিটা যদি বন্ধ থাকে তাহলে আমাদের এখান থেকে নাম্বারটা কাজ করতে হয়। এখন এই কিবোর্ডের অনেক, যদি আমরা ধারাবাহিক যদি বলি, কিবোর্ডের অনেক কাজ, অনেক কিছু। কিবোর্ড হচ্ছে একটি ইনপুট ডিভাইস যার মাধ্যমে আমরা সকল কিছু ইন করে থাকি, যেটা ডিসপ্লের মধ্যে দেখা যায়। সবাই বুঝছ কিবোর্ডের ব্যবহারটা, কিবোর্ডের কোন কি কিভাবে ব্যবহার করা হয়? এখন হচ্ছে শিখন ফল। এই অধ্যায় থেকে আমরা কি কি শিখব? ডিজিটাল কন্টেন্ট কি বলতে পারবে? ডিজিটাল কন্টেন্ট এর প্রকারভেদ লিখতে পারবে? ডিজিটাল কন্টেন্ট তৈরির উপায় বা ব্যাখ্যা। ডিজিটাল কন্টেন্ট তৈরি করার জন্য আমাদের কি কি জিনিসের প্রয়োজন, আমরা কি কি কাজ করব, তা আমরা অবশ্যই শিখন ফলের মাধ্যমে শিখতে পারবো। এখানে দেখো 2টা ইমেজ বা ফটো দেওয়া আছে, একটার মধ্যে অনেক লেখা আছে আর একটার মধ্যে একজন মহিলা ফোনের মাধ্যমে কথা বলতেছে। এখন আমরা ছবি দেখে বলতে পারি এটা কোন ধরনের ইমেজ। প্রথমটা যদি বলি, এটা হচ্ছে একটা টেক্সট ইমেজ, যে লেখালেখির কাজ করার জন্য ব্যবহার করা হয়েছে। পরেরটা হচ্ছে একটা স্থির ইমেজ, এটা কোনো পরিবর্তন না। আমরা একটু দেখি, পরে দেখা একটা সাউন্ড সিস্টেম আসছে। একটা ডিজিটাল কন্টেন্ট তৈরি করার জন্য 4টা অপশনের প্রয়োজন হয়। আমরা 4টা অপশন ধারাবাহিকভাবে দেখতেছি। প্রথমে হচ্ছে টেক্সট, তারপর হচ্ছে ইমেজ, তারপর হচ্ছে শব্দ বা অডিও, তারপর একটা হচ্ছে ভিডিও বা অ্যানিমেশন। এখানে দেখো একটা ইমেজ নাড়াচাড়া করতেছে, মানে অ্যানিমেশন। তাহলে এখানে 4টা অংশ আছে। একটা হচ্ছে টেক্সট, প্রথম যে অংশ যে ছবিটা আছে এটা হচ্ছে একটা টেক্সট অথবা লিখিত কন্টেন্ট। তারপরে যে আছে একটা ছবি, এটা স্থির ছবি, কোনো পরিবর্তন না। তারপর হচ্ছে সাউন্ড সিস্টেম, যেটা আমাদের কোনো একটা শব্দ হলে যে সাউন্ড সিস্টেম আসে, সাউন্ড সিস্টেম অথবা শব্দ। তারপর হচ্ছে একটা চলমান ছবি, চলমান ছবিকে বলা হয় অ্যানিমেশন। আবার অনেকগুলো ছবি, অনেকগুলো ইমেজ, অনেকগুলো ফটো নিয়ে যা করা হয় আমরা একটা ভিডিওর মতো করতে পারি, সেটাকেও আমরা অ্যানিমেশন অথবা ভিডিও বলতে পারি। এখানে 4টা ডিজিটাল কন্টেন্ট তৈরি করার জন্য আমাদের প্রধান যে 4টা অংশ প্রয়োজন, এখানে 4টা অংশ নিয়ে আলোচনা করা হয়েছে। দেখো তথ্য, প্রথম যে ছবিটার মধ্যে হচ্ছে তথ্য বা টেক্সট অথবা লিখিত কোনো কন্টেন্ট। তারপর হচ্ছে ছবি, তারপর এটা হচ্ছে শব্দ কিংবা ভিডিও। এখানে যদি শব্দ অথবা ভিডিও ডিজিটালের মাধ্যমে প্রকাশ করা হয়। এই চারটা জিনিস নিয়ে আমরা ডিজিটাল কন্টেন্ট তৈরি করা হয়। যদি সংক্ষেপে আমরা যদি বলি ডিজিটাল কন্টেন্ট বলতে কী বুঝো, আমরা যদি কেউ যদি বলি তথ্য, ছবি, শব্দ কিংবা ভিডিও অথবা অ্যানিমেশন ব্যবহার করে যে কার্যক্রম সম্পন্ন করা হয় তাকে বলা হয় কি? ডিজিটাল কন্টেন্ট। সবার মনে থাকবে ডিজিটাল কন্টেন্টটা কাকে বলে? যদি আমরা বলি, যদি একেবারে বইয়ের মতো লিখতে নাও পারি, যদি সাধারণভাবে সংজ্ঞাটা বুঝিয়ে লিখতে পারি, তাহলে আমরা সম্পূর্ণ মার্ক পাবো। তোমাদেরকে হয়তো বা ভাইভাতে জিজ্ঞেস করতে পারে ডিজিটাল কন্টেন্ট বলতে কী বুঝো, তাহলে আমরা এভাবে বলতে পারি তথ্য, ছবি, শব্দ অথবা ভিডিও অথবা অ্যানিমেশন ব্যবহার করে যে কার্যক্রম সম্পন্ন করা হয় তাকে বলা হয় কি? ডিজিটাল কন্টেন্ট। যদি বলা হয় ডিজিটাল কন্টেন্ট কত প্রকার, তাহলে হচ্ছে 4 প্রকার। কী কী? টেক্সট অথবা লিখিত কন্টেন্ট, ছবি, শব্দ অথবা অডিও, 4 নম্বর হচ্ছে ভিডিও অথবা অ্যানিমেশন। অনেক সময় পরীক্ষার সময় থাকে যে অ্যানিমেশন একটি চলমান ছবি ঘূর্ণয়মান অবস্থা আছে, এটা কি অ্যানিমেশন না ভিডিও নাকি? তাহলে আমরা অবশ্যই বলতে হবে এটা অ্যানিমেশন। কোনো চলমান ছবিকে বলা হয় কি? অ্যানিমেশন। দেখো ডিজিটাল কন্টেন্টের
প্রধানত 4টি অংশ। কিছুক্ষণ আগে আমরা ইমেজের মাধ্যমে জানতে পারলাম, এখন আমরা এটাকে দেখব যে কী কী কাজ ব্যবহার করা হয়। যে দেখো এখানে একটা টেক্সট লেখা আছে, তোমরা চাইলে কেউ পড়তে পারো, জাস্ট লেখা আছে এটা হচ্ছে টেক্সট অথবা লিখিত কোনো কমেন্ট। এটা কি লেখা আছে? টেক্সট বা লিখিত কন্টেন্ট। তারপরে দেখ একটা ছবি, একজন ভদ্রলোক ফোনে কথা বলতেছে। আমরা যদি বলি গ্রামের ভাষায়, যদি আমরা বলি একজন লোক, যেটাকে বলা হয় রাখাল, যে গরু চালায়, গরুকে পরিচালনা করা হয়, তাকে রাখাল বলা হয়। তাহলে একটা ছবি আমরা দেখতে পারি, এটা একটা ছবি। তাহলে দুইটা জানলাম, একটা হচ্ছে টেক্সট বা লিখিত কন্টেন্ট, পরেরটা হচ্ছে ছবি। দেখো একজন এখানে মহিলা বা পুরুষ যে কোনো একজনের হাত কিবোর্ড কি করতেছে? টাইপিং করতেছে। মানে কি? এটা একটা অ্যানিমেশন ছবি। যদি কোনো ছবি স্থির অবস্থায় থাকে তাহলে সেটা ইমেজ বা ফটো, আর যদি এটা চলমান অবস্থায় থাকে, যে এটাতে কোনো কিছু চলতেছে, বারবার একই জিনিস আসতেছে, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে অ্যানিমেশন অথবা ভিডিও। কারণ আমি কিছুক্ষণ আগেই বলছি যে অনেকগুলো ছবির সমন্বয় কি গঠিত হয়? একটা ভিডিও গঠিত হয়। আমরা যদি বলি অনেকগুলো ছবি যখন চলমান অবস্থায় চলে যায়, চলমান কোনো ছবিকে বলা হয় কি? অ্যানিমেশন। এখানে দেখা একটা সাউন্ড হচ্ছে, শব্দ বা অডিও। আমাদের এই ডিজিটাল কন্টেন্টকে প্রধানত 4 ভাগে ভাগ করা হয়েছে। আমরা যদি একটু ভালোভাবে দেখি তাহলে পরীক্ষার সময় বা যে কোনো এমসিকিউতে আসলে আমরা ভালো করে দিতে পারবো। তাহলে আমরা জানলাম যে ডিজিটাল কন্টেন্ট তৈরি করার জন্য প্রধানত 4টি ভাগে ভাগ করা হয়েছে বা 4টি অংশ বিভক্ত ডিজিটাল কন্টেন্ট তৈরি করার জন্য। দেখো এককভাবে যদি আমরা কাজ করি তাহলে হচ্ছে ডিজিটাল কন্টেন্ট কি? কেউ যদি পারো তাহলে কমেন্টসে বা ইন্ডেক্সে বলে দিতে পারো যে ডিজিটাল কন্টেন্টটা কি। কেউ আছে বলতে পারবা? আমরা পিছনেও বলে আসছি, একবার প্রথমে শুরুতেই বলছি যে ডিজিটাল কন্টেন্টটা কি। এখন কেউ আছে বলতে পারবা? এককভাবে যদি আমরা কাজ করি, এখানে দেখো অনেকগুলো কি দেওয়া আছে? ইমেজ দেওয়া আছে। দেখতেছ প্রথম ইমেজটার মধ্যে কোনো ডাটা লিখিত, তারপরে একটা টেবিল তৈরি করা, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের, দেখো ই বুকের মাধ্যমে কোনো একজন ব্যক্তি বই পড়তেছে, এটাকে বলা হয় ইবুক। ইবুক হচ্ছে ইলেকট্রনিক বুক বা ইবুক বলা হয়, ইবুককে বলা হয়। ইবুক হচ্ছে সংক্ষিপ্ত, এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক বুক, যেটা হচ্ছে আমরা অনলাইনে যে সকল বইগুলো পড়ে থাকি, মানে অনলাইনে আমরা যে সকল বই ক্রয় করে অথবা অনলাইনে পড়াশোনা করি সেটাকে বলা হয় ইবুক। দেখো টেক্সট অ্যান্ড লিখিত কন্টেন্ট, এখানে বলছে সব ধরনের লিখিত তথ্য যেমন নিবন্ধন, ব্লগ পোস্ট, পণ্য বা সেবা তালিকা ও বর্ণনা, পণ্যের মূল্যায়ন, ইবুক, সংবাদপত্র। এই যে দেখো ইবুক, এটা হচ্ছে কোনো একটা স্মার্টফোন অথবা কোনো একটা ট্যাব এর মাধ্যমে ইবুক সিস্টেমে, অনলাইন সিস্টেমে বই পড়তেছে। দেখা যাচ্ছে যে বাস্তবের মতো এই বইটা পড়তেছে, কিন্তু আমরা যখন ট্যাব বা স্মার্টফোনের মধ্যে অনলাইনে বই পড়ব, ঠিক যখন আমরা নেক্সট পৃষ্ঠায় যাব তখন সিম্বলটা বা চিত্রটা এরকম ধরনের আসবে। তা বোঝা গেছে যা ইবুকের কাজটা কি। দেখো আমরা সবাই একটু ছবিগুলো ভালো করে দেখো, যে আমরা ছবিগুলো থেকে আমরা কি জানতে পারি বা কি শিখতে পারি। এখানে একটা প্রথম ছবি আছে 16ই ডিসেম্বর, পরে ছবি হচ্ছে হাতে তৈরি করা, যে কোনো কেউ একজন হাতে তৈরি করার ছবিটা, পরে হচ্ছে একটা কার্টুন।
এখানে দেখো সব ধরনের ছবি, যেমন ফটো, হাতে আঁকা ছবি, অঙ্কন করা, কার্টুন, তারপর হচ্ছে কি ইনফোগ্রাফিক্স, অ্যানিমেটেড ছবি ইত্যাদি। কেউ একজন এই ছবিটা দেখে বলতে পারবা এটা কোন ধরনের ছবি? এটা হচ্ছে একটা অ্যানিমেশন ছবি। দেখো ধারাবাহিকভাবে ঘূর্ণয়মান অবস্থা আছে, চলমান, কোনো চলমান ছবিকে বলা হয় অ্যানিমেশন ছবি অথবা ভিডিও। আমি কিছুক্ষণ আগে বলছি যে অনেকগুলো ছবির সমন্বয়ে আমরা একটা ভিডিও তৈরি করতে পারি, বা ভিডিওগুলো ছবির মাধ্যমে ভিডিওগুলো হয়। আবার ভিডিও থেকে আমরা চাইলে স্টেপ বাই স্টেপ বা ধারাবাহিকভাবে আমরা ছবি তৈরি করে নিতে পারি। মোবাইল ফোন বা ক্যামেরার ধারণকৃত ভিডিও এর অন্তর্ভুক্ত একটি ইমেজ, যেটাকে বলা হয় অ্যানিমেশন। কোনো চলমান ছবিকে বলা হয় অ্যানিমেশন। দেখো এটা একটা শব্দ যা ডিজিটাল কন্টেন্ট তৈরি করার জন্য এই শব্দটা ব্যবহার করা হয়। এই একটা শব্দ সিস্টেম। তাহলে গেছে দুটো জিনিস আমাদের চলে গেছে, একটা হচ্ছে ভিডিও বা অ্যানিমেশন, আর একটা হচ্ছে শব্দ বা অডিও। শব্দ বা অডিও আকারের সকল কন্টেন্টের অন্তর্ভুক্ত। যেমন প্রত্যেকটা কন্টেন্ট তৈরি করার জন্য ইমেজের দরকার হয়, আবার শব্দেরও প্রয়োজন হয়, আবার কি দরকার হয়, টেক্সটেরও দরকার হয়। অতএব ডিজিটাল কন্টেন্ট তৈরি করার জন্য আমাদের 4টা জিনিস ভালোভাবে কন্টেন্টের মধ্যে থাকতে হবে। শব্দ থাকতে হবে, টেক্সট থাকতে হবে, অ্যানিমেশন থাকতে হবে, ভিডিও থাকতে হবে। তাহলে আমাদের একটা ডিজিটাল কন্টেন্ট সম্পূর্ণ হবে। আমরা যদি দলগত একটা কাজ করি, যদি ডিজিটাল কন্টেন্টের কাজটা কিভাবে করা হয়, এখানে বলছে ডিজিটাল কন্টেন্ট আর হচ্ছে সাধারণ কন্টেন্টের মধ্যে পার্থক্য। ডিজিটাল কন্টেন্টের মধ্যে যদি আমরা সাউন্ড সিস্টেম যদি নাও দেই, সাধারণ কন্টেন্টের মধ্যে সাউন্ড সিস্টেম থাকে না। ডিজিটাল কন্টেন্টে অবশ্যই সাউন্ড সিস্টেম থাকে। সাধারণ হচ্ছে যেটা হচ্ছে আমরা পাওয়ার পয়েন্টের মধ্যে করে বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন আকারে প্রতিস্থাপন করে থাকি, সেটা হচ্ছে ডিজিটাল কন্টেন্ট। আর হচ্ছে সাধারণ কন্টেন্ট হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম বিভিন্ন কাগজের মধ্যে লিখে তারপর উপস্থাপন করা হয়। ওখানে ওই অবস্থায় যে আমরা যখন উপস্থাপন করি, এই উপস্থাপন করার সময় এখানে কোনো সাউন্ড সিস্টেম হয় না, জাস্ট আমরা ওই কাগজটা দেখে দেখে আমরা উপস্থাপন করতে থাকি। আর যখন ডিজিটাল কন্টেন্ট উপস্থাপন করা হয়, তখন আমাদের ইমেজ থাকতে হবে, টেক্সট থাকতে হবে, ভিডিও থাকতে হবে, শব্দ থাকতে হবে। সবগুলো মিলিয়ে আমাদের ডিজিটাল কন্টেন্টটা তৈরি করা হয়। আশা করি তোমরা ডিজিটাল কন্টেন্ট এবং সাধারণ কন্টেন্টের মধ্যে পার্থক্য আসলে বলতে পারবা। যদিও তোমাদের এমসিকিউ আসে, কখনো ভাইবা বা পরীক্ষার শেষে যখন ভাইবা নেওয়া হয় তখন জিজ্ঞেস করা হয় ডিজিটাল কন্টেন্ট আর সাধারণ কন্টেন্টের মধ্যে পার্থক্য কী। আমরা প্রিভিয়াসে কিছুক্ষণ আগে জানলাম যে ডিজিটাল কন্টেন্ট তৈরি করার জন্য কী ধরনের ডিভাইস ব্যবহার করা হয়। ডিভাইস না তো, যে কী ধরনের জিনিসের প্রয়োজন হয় আমরা বলতে পারবো যদি আমরা পিছনের ক্লাসগুলো ভালো করে দেখি। তারপর হচ্ছে তোমাদের বইতে 45 পৃষ্ঠা খুব ভালো করে দেওয়া আছে। তোমরা একটু যখন ক্লাসগুলো দেখবা বইটা একটু সাথে রাখবা, সাথে সাথে যদি পারো এমসিকিউ প্রত্যেকটা অধ্যায় থেকে তোমার নিজের জানা মতো যদি এমসিকিউ হয় এমসিকিউ লিখে ফেলবা, তাহলে পরীক্ষার সময় কষ্ট করার প্রয়োজন হবে না। অনেকগুলো এমসিকিউ আছে এখানে। দেখো আমরা পিছন থেকে যা শিখে আসলাম এগুলো যদি এখন মূল্যায়ন যদি করি, তাহলে কেউ একজন আছো বলতে পারবা যে কোনো তথ্য যদি ডিজিটাল উপাত্ত আকারে প্রকাশ করা হয় তখন তাকে কি বলা হয়? কেউ আছো বলতে পারবা? আমরা কিছুক্ষণ আগে শিখে আসছি, কোনো তথ্য যদি ডিজিটাল আকারে প্রকাশ করা হয়
তখন তাকে কি বলা হয়? অবশ্যই ডিজিটাল কন্টেন্ট বলা হয়। ডিজিটাল কন্টেন্টের প্রধানত কয়টি অংশ? 4টি অংশ। অন্তত যদি এই 2টি এমসিকিউ পরীক্ষার সময় যদি আসে, আমরা যাতে এই দুটো ভালো করেই উত্তর দিতে পারি, মনে রাখতে হবে যে প্রথমটা হচ্ছে ডিজিটাল কন্টেন্ট, 2 নম্বরটা হচ্ছে 4টি উপায়ে আমরা ডিজিটাল কন্টেন্ট ভাগ করতে পারি। ডিজিটাল কন্টেন্টকে প্রধানত 4 ভাগে ভাগ করা হয়। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ডিজিটালের মাধ্যমে কোনটির পরিমাণ সবচেয়ে বেশি? বলতে পারবা ডিজিটালের মাধ্যমে কোনটির পরিমাণ সবচেয়ে বেশি? ভিডিও, অ্যানিমেশন, লিখিত তথ্য, ছবি? এখানে হচ্ছে ডিজিটাল মাধ্যমে কোনটির পরিমাণ সবচেয়ে বেশি? বলতে পারবা কেউ? অ্যানিমেশন। তারপর হচ্ছে ডিজিটাল কন্টেন্ট হলো ইবুক, ব্লগ পোস্ট, নিবন্ধন, গ্রাফিক্স, অ্যানিমেটেড ছবি, অডিও ভিডিও। কোনটা হবে? তোমাদের বাড়ির কাজ সবাই নেক্সট ক্লাসে অবশ্যই বাড়ির কাজ করে ইনবক্সে পাঠিয়ে দেবা। তোমাদের কোন ধরনের কন্টেন্ট তোমাদের বেশি ভালো লাগে এবং কেন? কন্টেন্ট হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে ডিজিটাল কন্টেন্ট আর একটা হচ্ছে সাধারণ কন্টেন্ট। যে কন্টেন্টটা তোমাদের সবচেয়ে ভালো লাগে, কেন ভালো লাগে এটা ব্যাখ্যা করবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের এই আজকের ক্লাসে যদি কোনো প্রবলেম থাকে তাহলে এখনই বলতে পারো, নাহলে পরের ক্লাস শুরু হওয়ার আগে বলতে পারো। বা আজকের কোনো কন্টেন্ট বা কোনো প্রেজেন্টেশন বা কোনো, এটাও একটা ডিজিটাল কন্টেন্ট যে আমরা প্রেজেন্টেশন মাল্টিমিডিয়া ক্লাস যে নিচ্ছি, এটাও একটা ডিজিটাল কন্টেন্ট। এর মাধ্যমে বিভিন্ন ধরনের অনুষ্ঠান বা প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। যদি আজকে ক্লাস কোনো প্রিভিয়াসের কোনো টপিকস যদি না বুঝো তাহলে নেক্সট ক্লাসে বলতে পারো বা এখনও বলতে পারো। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস করতেছি।